basic bill of right. সাজিদ ভাই প্লিজ গাড়িটা একটু রাখতে বলুন। সাজিদ ড্রাইভার গাড়ি এই গাড়িটা একটু রাখতে তো। কবে কখন প্রথমেই লেকে এসেছিল আমার শুধু মনে আছে। প্রতিদিন শীতের সকালে বাবা আর আমি মর্নিং ওয়াক করতে এখানে আসতাম। তাই বাবা প্রতিদিন মর্নিং ওয়াক শেষ করে এখানেই বসে রেস্ট করতেন। বাবার খুব প্রিয় একটি বসার জায়গা এটি। আর আমি পুরো লেকের ফুল তুলে একটার পর একটা মালা গাঁথতাম। তারপর থেকে এই লেক, গাছ, পরিবেশ সবকিছু যেন নিজের জীবনের সাথে এক হয়ে গেল। পাগলি মেয়ে আমার। চল স্যার মালা নিবেন? যা ভাগ। ম্যাডাম মালা নিবেন? দে। ম্যাডাম আপনাদেরকে আল্লাহ শো কি করবে? চলো ওঠা যাক। রাবিশ। চলো ওঠা যাক। ম্যাডাম আপনার সাথে একটা কথা ছিল। বলুন। আমার বাসায় না ছোট ছোট বাচ্চা, রাখার মতো কেউ নেই। আমিও কাজে চলে আসি, আমার স্বামীও কাজে চলে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা খুব শীঘ্রই হয়ে যাবে। এখন কাজ করুন। হ্যাঁ সাজ্জাদ ভাই, ডে কেয়ার সেন্টারটা খুব শীঘ্রই চালু করার ইনিশিয়েটিভ নিয়ে নিন। ঠিক আছে চলো। কফি? থ্যাঙ্কস। দুটো কফি। কি ব্যাপার, খুব ডিপ্রেসড মনে হচ্ছে? জি, মনটা একটু খারাপ। কেন? কারণ আমরা আমাদের রিয়েল এস্টেটের কন্ট্রাক্টটা মিস করেছি। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ উই কোটেড দ্য বেস্ট প্রাইস এবং আমরাই লোয়েস্ট ছিলাম। তারপরেও কেন এরকম হলো বুঝতে পারছি না, সেই জন্যই মনটা খারাপ। সে তো খুবই স্বাভাবিক, যা হবার তা তো হয়েই গেছে। এ নিয়ে মন খারাপ করে কি লাভ? বরং এখন থেকে আমাদের খুব বেশি সতর্ক হতে হবে। আপনার লোকজনদেরকে একটু সজাগ হতে বলবেন। আপনার কফি তো ঠান্ডা হয়ে গেল। তবুও ব্যাপারটা আমার কাছে
ক্লিয়ার না, কোথায় যেন একটা গোলমেলে আছে। রণ সাহেব, আপনি কিন্তু খুব বেশি ভেঙে পড়ছেন। এটুকুতে যদি এতটা ভেঙে পড়েন তাহলে এত দূর পথ আমরা এগোবো কেমন করে? কামন কান্ডারি ভাই, রাখো ডিঙা, যেথা পাও স্থল। তৈরি হইল দেবরাজ, ব্যাং তারকা পরে বাজ, বরিশে মুষলধারে যাও। আরো যেন তুমি আমাকে এড়িয়ে চলছো, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই তো ডাকলে কথা বলো না কেন? কি কথা বলবো তোমার সঙ্গে? তুমি তো আর আগের মতো নেই। নেই? না, নেই। আজ আমার সামনে দাঁড়ানো যে বিপ্লব, সে একটা অন্ধকার। আর এই অন্ধকারের সামনে আমি এক মুহূর্তও দাঁড়াতে চাই না। আমাকে যেতে দাও। কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি জানি তুমি আমাকে কি বলবে, কিন্তু তুমি এমন অসম্ভবের পেছনে ছুটে চলেছ। তুমি কি অসম্ভব নাকি? আমি অসম্ভব নই, পরিস্থিতিটা তুমি অসম্ভব করে তুলেছ। বিপ্লব, প্লিজ আমাকে বিরক্ত করো না। কোথায় যাচ্ছ? ক্লাসে? তোমাকে পৌঁছে দে? না, তার দরকার নেই। কিন্তু আমার কথা শেষ হয়নি। রাস্তার উপরে দাঁড়িয়ে তুমি সব শেষ করে দিতে পারো না। আমাদের আবার দেখা হবে। রনো, তুই এখনো ঘুমোসনি বাবা? না মা, ঘুমাইনি, তুমি বসো। নে, এই দুধটুকুন খেয়ে নে। শোন, একটা বরফি খাবি? না মা, এসব খেতে ইচ্ছে করছে না। তুই এমন দিন দিন শুকিয়ে যাচ্ছিস কেন রে বাবা? শুকিয়ে যাচ্ছি? আমার অফিসের লোকজন তো বলে দিন দিনে মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা মা, তোমার কাছে কি আমি ওই ছেলে মানুষই আছি? তুই আমার কাছে সেই ছেলে মানুষই আছিস। তা তোর অফিসের লোকজন তোকে যত বড় সাহেবই মনে করুক না কেন। মা, আমি তোমার কাছে সারা জীবন ছেলে মানুষই থাকতে চাই। কম করেছো আমাদের জন্য। বাবা হঠাৎ মারা গেলেন, তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। হঠাৎ করে টাকা পয়সার সমস্যা হলো। কতদিন দেখেছি তুমি সেলাই ফোলাই করে আমাদের লেখাপড়ার খরচ চালিয়েছ। আমি শুধু তাকে দেখেছি, কিছু করতে পারিনি। তবু তোমার মুখ থেকে কখনো হাসি মুছে যেতে দেখিনি। তারপর একদিন আমার পড়াশোনা শেষ হলো, আমি চাকরি পেলাম। কি যে খুশি হয়েছিলে তুমি জানো মা। আমি একজন বড় মানুষের সঙ্গে কাজ করছিলাম, তিনি আজ নেই। তিনি আমাকে নিজের সন্তানের মতো দেখতেন, তাই হয়তো আমার উপর একটু বেশি ডিপেন্ড করতেন। ওনার ভেতরে আমি বাবাকে খুঁজে পেয়েছিলাম। উনিও বাবার মতো প্রচণ্ড পরিশ্রমী আর রসিক ছিলেন। ওনারা দুজনই নেই, কিন্তু তুমি তো আছো। তোদের নিয়েই তো আমার বেঁচে থাকা রে বাবা। কিন্তু দেখ না, চারপাশটা কেমন যেন হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের নিয়ে মায়েদের দুশ্চিন্তা দিন দিন শুধু বেড়েই চলছে। পলাশ কি করেছে মা? পলাশকে নিয়ে তো আমার যত দুশ্চিন্তা। কেন, কি করছো? ছেলেটার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আগে সেই উৎসাহ নেই, না লেখাপড়ায় না খাওয়া দাওয়ায়। এসব আমাকে আগে বলোনি কেন? পারু কোনো খোঁজ খবর নেয় না? পারুকেও বড় পাত্তাই দেয়, তোকে যা একটু মানে টানে। তাও তো তোর বাড়ি ফিরতে ফিরতে সেই রাত। বাড়িতে ফিরেও তো আবার সেই অফিসের কাজ করিস। ঠিক আছে মা, আমি দেখব, তুমি চিন্তা করো না। যাও ঘুমোতে যাও। শোনো, আবার গল্পের বই নিয়ে বসো না। ও ভালো কথা। রনু, মেজর টাকা পাঠিয়েছিস? পাঠানো হয়নি? না। আচ্ছা ঠিক আছে, কাল আমি অফিস থেকে পাঠিয়ে দেবো। আর শোনো, তুমি মেজুকে বলো যদি ইউনিভার্সিটিতে বন্ধ থাকে কয়েকদিন বাড়ি এসে ঘুরে গেলেই তো পারে। যাও ঘুমোতে যাও। সব লোকে কয় লালন কে যা সংসারে, সব লোকে কয় লালন কে যা সংসারে। লালন বলে
চাঁদের কি রূপ। মামা হ্যাঁ? কিছুই তো খাইতেছেন না, তো অসুখ ভালো হইব কেমনে? নেন আপেল খান। হ্যাঁ? এটা কি? মামা কয় কি, আপনি আপেল ছিলেন না? আপেল মানে মানে অ্যাপল। এ মানে অ্যাপল। এটা কি রাবারের? কি কয় মামা, এইটা হইলো অরিজিনাল আপেল, ভুটান দেশের আপেল। কসকস করে খাইবেন, আল্লাহ দিলে জ্বর সাইরা যাইব। আপেল আমার এবার এখান থেকে। সারাদিন একা একা থাকেন, মাঝে মধ্যে যেতে তো পারেন আমাদের বাসায়। হ্যাঁ সে তো পারি, ভাবি যাবো, কিন্তু হয়ে ওঠে না। তাছাড়া এখন মনীষা এসছে, ওর দিকে একটু খেয়াল রাখতে হয় তো। মনীষা এখনো ফেরেনি? না, এখনো ফেরেনি। কখন ফিরবে তার কি কোনো ঠিক আছে? সারাদিন শুধু কাজ আর কাজ। শুধু কাজ করলেই তো চলবে না, শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ সে তো নিশ্চয়ই। ইয়াং মেয়ে, বিয়ে শাদীর কথা কিছু ভাবছেন? ভাবছি মানে, ওটাই তো আমার একমাত্র টেনশন। কিন্তু ও তো এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। না মানে আমি বলছিলাম কি, সাজ্জাদ মনীষাকে খুব পছন্দ করে, ওরা একসঙ্গে কাজও করছে, একই পরিবার, ওদের মধ্যে একটা সম্পর্ক হলে কি ভালো হয় না? বেশ, আমি কথাটা তুলবো মনীষার কাছে। আসলে এ ব্যাপারে ও কি ভাবছে আমি তো ঠিক জানি না। বাপ মাহারা মেয়ে, ওর সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত হবে। ও একা একা থাকে, আমাদের দেশে সেটা দেখতেও ভালো লাগে না। সাজ্জাদ চাইছিল বিয়েটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে, বিয়ের পর দুজনে মিলে ব্যবসাটা আর একটু ভালোভাবে দেখতেও পারতো। ওয়াও, সাজ্জাদ ভাই, আপনি বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। কদিন ধরে ভাবছি কথাটা তোমাকে বলবো। তো আমি আবার নিজেকে সেটেল করে ফেলতে চাই। খুব ভালো কথা। এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কিছু বলবে না? আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না সাজ্জাদ ভাই, ঠিক কি বলতে যাচ্ছেন? তো মানে আমাদের বিয়েটা, আমি শিগগিরই তোমাকে বিয়ে করে ফেলতে চাই। বিয়ে এখন? সাজ্জাদ ভাই, আপনি খুব ভালো করে জানেন, মাত্র অল্প কিছুদিন হলো বাবাকে আমি হারিয়েছি। কত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে এগোতে হচ্ছে। আর তাছাড়া আপনি আমার মতামতটা কনফার্ম করছেন কি করে? আমার তো নিজের মতো করে ভাববার স্বাধীনতা আছে, নেই কি? অবশ্যই আছে। তাহলে আমার খুব ভালো লাগবে যদি এখনই এসব বিষয় না ওঠে। সাজ্জাদ ভাই, আপনার উপর আমার অনেক আস্থা। কিন্তু না সাজ্জাদ ভাই, কোনো কিন্তু নয়। এত বড় একটা বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার মতো পরিস্থিতিতে আমি নেই, আমাকে ক্ষমা করবেন। বড় নিঃসঙ্গ লাগছে। মনীষা যতদিন কাছে ছিল বুঝতে পারিনি, মেয়েটি আমার সব। আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকা ও। তুতু, তুই এখন কেমন আছিস মা? শরীরটা ভালো যাচ্ছে না। মেয়েটারও কি শরীর খারাপ হলো? কদিন ধরে ওর ফোন টোন পাচ্ছি না। দেখি আজ আমাকেই ফোন করতে হবে।
আজ মনে হচ্ছে সত্যিই বুড়ো হয়ে গেছি। তুতুটা ফিরে এলে ওর ঘাড়ে সব চাপিয়ে দিয়ে তবে আমার বাঁচোয়া। রণ ছেলেটাকে পেয়ে তবু হালকা লাগে। হি ইজ রিয়েলি আ নাইস বয়। আজকালকার বেশিরভাগ ছেলে কর্মঠ কিন্তু আত্মকেন্দ্রিক। ওর ব্যাপারটা আলাদা। নিজেকে বিলিয়ে দিতে পারলেই যেন বেশি খুশি। খুব বড় একটা ভিশন আছে ওর, ক্যালাইডোস্কোপিক। যা কিছুই ও ভাবে সেখানে সাধারণ মানুষের জন্য একটা জায়গা থাকবেই। ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বটা ওকে দিলাম। বলতে গেলে প্ল্যানটা তো ওরই। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বরং আগামীকাল 3টার দিকে অফিসে চলে আসুন। ওখান থেকে বাসায় ফিরে আমরা বসবো, ঠিক আছে? ওকে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে ডিজাইনটা অফিসে আমাকে দেখালেন, এক কথা এক্সিলেন্ট। আচ্ছা, বাবা কি কিছুটা দেখে গিয়েছিলেন? কিছুটা। সারা জীবনের জন্য একটা দুঃখ তো হয়ে গেল। ইস, আজ বাবা থাকলে কি যে খুশি হতেন। খুশির জন্য দেখে যেতে পারলাম না। আচ্ছা, সাজ্জাদ ভাইকে দেখিয়েছেন? না, স্যার চেয়েছিলেন কাজটা তিনি আর আপনি প্রথম দেখবেন। আমি একদিন ওনাকে বলেছিলাম, স্যার আমি কি অফিসের 2-1জনের সঙ্গে কনসাল্ট করব? উনি বললেন, বোকা ছেলে, এর ফাইনাল অ্যাপ্রুভ দেবে আমাদের তুতু পাস করলে তুমি পাস। আপনি শুধু পাস নন রণ সাহেব, একেবারে 10-এ 10। আজ বাবার অভাবটা বড় তীব্র হয়ে উঠেছে। কিছুদিন আগে উনি আশুলিয়াতে বেশ কিছু জমি কিনে রেখেছিলেন। বলেছিলেন আমাদের আরও কিছু জমি দরকার। প্ল্যানটা শেষ করে বাকিটা উনি কাজে হাত দেবেন। বাবা আপনাকে খুব রিলাই করতেন। হ্যাঁ, করতেন। আপনার বাবার মুখে আমার বাবার ছায়া দেখতে পেতাম। এমন আত্মবিশ্বাসী ছিলেন দুজনেই, আর সেন্স অফ হিউমার ছিল প্রচণ্ড। বন্ধুর মতো মনে হতো। হালকা জ্বর জ্বর বোধ হচ্ছে। জ্বর? আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। না না, ঠিক আছে, কিছু না। লেবু চা খেলে ঠিক হয়ে যাবে। বৈকালি, আমাদের জন্য 2 কাপ লেবু চা করো তো। ও, লেবু চা খান তো? এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বিপ্লব? বিপ্লব, তোর মাথা খারাপ হয়ে গেছে। বিপ্লব, তুমি, বিপ্লব। নাটক করতে তোমাকে এখানে আনিনি। নাটক? তুমি বলছো নাটক? একটা মেয়ের উপরে তুমি জবরদস্তি চালাবে, তার মতামত তুমি মেনে নিতে চাইবে না, আর তারপরে তুমি যেটা বলবে নাটক? আমি তো শুধু একটি কথাই শুনতে চাই। তুমি কি জানো তোমার একটি কথা একটা মেয়ের সারা জীবন? তুমি যেমন একজন মানুষ, আমিও তো মানুষ, তাই নয় কি? আমি তোমার কাছে হাত জোড় করছি বিপ্লব, প্লিজ আমার সাথে তুমি এমন করো না, প্লিজ। হ্যাঁ, আমিও মানুষ, তাই আমি তোমাকে চাই। মানুষ? কোথায় তুমি মানুষ? তোমার চোখে তো মানুষের দৃষ্টি নেই, তোমার মুখে তো মানুষের ভাষা নেই। যে হাত দিয়ে তুমি একদিন আমার নিশিন্দার ফুল চিনিয়েছিলে, সে হাতে তুমি এখন আপাতমস্তক একটা সন্ত্রাস। চুপ, একদম চুপ।
এখনো ফেরেনি? না বাবা, রাত তো কম হলো না। আশেপাশে খোঁজ নিয়েছিলে? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি। ওর এক বান্ধবী পাপিয়া, ও শুধু বলল ওর নাকি ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। এদিকে পলাশটাও বাড়িতে নেই। দেখ না বাবা, কি হলো, কি সব আজে বাজে ঘটনা ঘটছে, একটু দেখ না। না, এত চিন্তা করো না তো, আমার বিশ্বাস ওর বান্ধবীর বাড়িতে গেছে। এই তো। কোথায় গিয়েছিলি? রাত কি কম হলো? সবাইকে টেনশন রাখতে ভালো লাগে? আর একটু রেসপন্সিবল হবি তো, নাকি দিন দিন ছোট হচ্ছিস? কোথাও গেলে কাউকে বলে যেতে হয় না? আমি সরি দা ভাই, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার এক বান্ধবী বললো আজ ক্লাস হবে না, ও জোর করে ওদের বাড়িতে নিয়ে গেল। ঠিক আছে, যাবি, অসুবিধা তো নেই, কিন্তু একটা ফোন করলি তো হয়। জানিস তো মা একা থাকে, আর সত্যি তো পরিস্থিতি ভালো না, তুই নিজেও জানিস। সরি দা ভাই, আর কখনো এমন হবে না। যা খেয়ে দিয়ে নে। সারাটা জীবন আমার খালি টেনশনে টেনশনে কেটে গেল। মা, বাবার সাইডটা কিন্তু চমৎকার বাছাই করেছেন, তবে আমাদের তো আরো অনেক জমি লাগবে, তাই না? জমি এখানে পাওয়া যাবে, সেটা অসুবিধা নয়, কিন্তু আসল ব্যাপার হলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ গ্রামের লোকগুলোকে সুযোগ সুবিধা দিতে চায় না, অথচ জমি ওদের একমাত্র সম্পদ। ওরা চায় ওদের আশেপাশে কিছু হলে সেটা যেন ওদের উপকারে আসে। তা ওরা চাইতেই পারে। আসলে বাবা বোধহয় শুধু ইন্ডাস্ট্রি চাননি, কমিউনিটি ডেভেলপমেন্টের কথাও তিনি চিন্তা করেছিলেন। আমাকে একবার ফোনে বলেছিলেন আমাদের কারখানা তো আর সবাইকে সাপোর্ট দিতে পারবে না, অন্যদের জন্য একটা আলাদা মানে অল্টারনেটিভ ইনকাম জেনারেশনের চিন্তা করতে হবে। ঠিক তাই, ওদের ট্র্যাডিশনাল যে সমস্ত নোহাউ আছে, টেকনোলজি আছে, সেগুলোই ওদের ইনকাম সোর্স হতে পারে। ভেরি ইন্টারেস্টিং। আপনি কি ডিটেল কিছু ভেবেছেন? কিছু কিছু ভেবেছি, যেমন ধরুন ওই দিকটা, মানে তুরাগ নদীর ধারের দিকটা, ওদের নিজস্ব প্রোডাকশন সেন্টার তৈরি হলো। গ্রামের হাটের কনসেপ্টটা মাথায় রেখে ওদের সেই পণ্যের জন্য একটা মার্কেট হতে পারে। বাজারের সাপোর্টটা কিন্তু আমাদেরই দিতে হবে। আমি বলছি বাইরের বাজারের কথা। আর তাছাড়া এরকমও হতে পারে লোকাল মার্কেটের জন্য এখানকার লোকজনকে আমরা ট্রেন আপ করলাম। অবশ্যই, কোঅপারেশন ছাড়া ওরা দাঁড়াতে পারবে না, বিশেষ করে ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ফিল করছি। স্টিমার আমাকে কেমন নস্টালজিক করে দেয়। অলৌকিক মনে হয়। দূরে যখন নদীর ওপর দিয়ে স্টিমার ছুটে চলে মনে হয় হে যেন বাস্তব নয়, স্বপ্নের মতো। ঠিক তাই, এবং এখন আমরা স্বপ্নের মধ্যে খাচ্ছি। কি বললেন? আপনার বাইরে খেতে ভালো লাগে না? ভালো লাগে না মানে? মাঝে মাঝে ভিক্ষে করে খেতে ইচ্ছা করে। মানে যে বাড়ি বাড়ি ভিক্ষে করে খেলাম, এক এক বেলা এক এক রকম স্বাদ। আপনার মাকে বলে দেব কাল থেকে আপনার জন্য রান্না না চড়ান। মা রান্না ছাড়তে পারবো না, ওই একটি জায়গাতে আমি নির্ভর। আর আমার দুর্বলতা আমার বাবা। আজ আমার বলতে খুব আনন্দ হচ্ছে। বাবাজি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য পরিকল্পনা করে গিয়েছিলেন, আমরা অচিরেই তার কাজ শুরু করতে যাচ্ছি। আজ বাবার অ্যাবসেন্সে শুধু আমাকে নয় আপনাদেরকেও ব্যথিত করে রেখেছে। রণ সাহেবকে তিনি একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের নকশা করতে দিয়ে গিয়েছিলেন, আর সেটার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। হোয়াট? আমি তো কিছুই জানি না। স্যার, আসলে হয়েছে কি, আমাদের বড় স্যার আসলে বাবা আসলে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, সেজন্যই তিনি রণ সাহেবকে বারণ করে দিয়েছিলেন যেন এই পরিকল্পনাটার ব্যাপারে কেউ কিছু জানতে না পারে।
বাবার সম্পর্কে আপনারা সবাই জানেন। আমার ব্যাপারে বাবা ছিলেন প্রায় অন্ধ। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা কেউ এটাকে পার্সোনালাইজ করবেন না প্লিজ। আমরা কি আমাদের পুরো সেটআপ সরিয়ে নেব? জি, আমাদের সমস্ত সেটআপ ধীরে ধীরে আশুলিয়ার দিকে চলে যাবে। ঢাকা শুধু একটি মার্কেটিং কাম লিয়াজ অফিস থাকবে। বাবা আশুলিয়া বেশ কিছু জমি কিনে রেখে গেছেন। এরপরও আমাদের আরও কিছু জমি দরকার, আর সেজন্য এ ব্যাপারে আমি সাজ্জাদ ভাইকে দায়িত্ব দিচ্ছি। সাজ্জাদ ভাইকে হেল্প করবে রনু সাহেব। কমিউনিটি ডেভেলপমেন্টের ব্যাপারে বাবার একটা স্পেশাল ইন্টারেস্ট ছিল। সাজ্জাদ ভাই যেন আসলে সাধারণ মানুষের সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর রাখে, সেজন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আমরা স্যার আপনার জন্য আছি। এখন কি করতে হবে এই দেখুন স্যার। আশুলিয়ায় আমার আঙ্কেলের কিছু জমি আছে। জি জি জি। আমি তার চারপাশে কিছু জমি চাই। আচ্ছা আচ্ছা। আপনারা জানেন আগামী ইলেকশনে সেখান থেকে আমি টিকিট পাচ্ছি। অতএব বুঝতেই পারছেন। আর কোন লাগবে না স্যার, খালি আমাকে দিয়ে একটু খেয়াল রাখলেও স্যার। এটা রাখেন। ঠিক আছে স্যার, ভোট আমরা স্যার ভালোই বুঝি স্যার। হ্যাঁ স্যার, ছাপ্পা ছাপ্পা। গানটা খুব কুরুপ না? চা কম। এই দুইটা চা। তোর সাথে আমার ট্যারম ট্যারম টেনা টেন টেনা টেন টেন সম্পর্ক। বস, আপনি ফয়সালাটা করে লইবেন না? বেশি কথা কস, চুপ কর। সরি বস। বস, গানটা কিন্তু হেভি গাইছে। হ্যাঁ, হ্যালো বস। হ্যাঁ ঠিক আছে বস। আশুলিয়া? ওকে বস, থ্যাংক বস। মনীষা, মাত্র কথা একদম বাড়িতে পাওয়াই যায় না। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। কি করবো বলো ফুপি, নিজের কাজ তো। আমি যদি ঘরে বসে থাকি তাহলে বাবার এত কষ্টের ফসল যে নষ্ট হয়ে যাবে। কাজ করতে তো বারণ করছে না মা, নিজের দিকে তো একটু খেয়াল রাখবি। এই কদিনের চেহারাটা কি হয়েছে বলতো? ও কিছু না ফুপি, সব ঠিক হয়ে যাবে। এখন তোমার কথা বলো, তোমার শরীর এখন কেমন? ভালো যাচ্ছে তো? আমি আর কেমন থাকবো বল? যে মানুষটি সারাক্ষণ ছায়ার মতো মাথার উপরে থাকতেন, তিনি তো আর নেই। সারাটা বাড়ি মরুভূমির মতো খা খা করে। তোকে এত করে বিয়ের কথা বললাম, তুই তো কানেই তুললি না। কই কই তুললাম না? তোকে একটা কথা বলি মা, সাজ্জাদের মা এসেছিলেন। ওরা খুব তাড়াতাড়ি কিছু একটা। ফুপি, তুমিও ওদের মতো করে কথা বলছো। তুমি তো ভালো করে দেখছো ফুপি। আমার বাবার মৃত্যুর শোকটাও আমি পালন করতে পারছি না। চাপা একটা কান্না বুকের ভেতরে পাথরের মধ্যে চেপে বসে আছে। আমার আমার ভেতরের যন্ত্রণাটা সব সয়ে সব কিছু সহ্য করে নিজেকে এগিয়ে নেবার চেষ্টা করছি। আর তুমি কি না? আচ্ছা তুমি বলো, এই এখন কি আমার বিয়ের পিড়িতে বসবার সময়? আমি সব বুঝি রে মা, সব বুঝি। কিন্তু ওরা বলছিল বিয়েটা হয়ে গেলে
তোরা দুজনে মিলে কাজটা আরো ভালোভাবে করতে পারবি। তাই আমাকে সহযোগিতা করতে হলে আগে বিয়ের পিঁড়িতে বসে নিতে হবে। ইন্টারেস্টিং। আমি জানি না এর পেছনে কি উদ্দেশ্য। ফুপি, তুমি যাই বলো না কেন, ওনাদের এইসব ভাবভঙ্গি কিন্তু আমার ভালো লাগছে না। আর তোমাকে একটা কথা বলে রাখি, বিয়ে আমাকে করতে হলে সাজ্জাদ ভাইকে যে করতে হবে এ ব্যাপারে ওনারা তো নিশ্চিত হচ্ছেন কেন? আমি তো কাউকে কথা দেইনি, আর যতদূর জানি বাবাও কাউকে কথা দেননি। আসলে আসলে ফুপি, আমি চাই না আমার ব্যক্তিগত পছন্দ আর মতামতের উপর জোর খাটানো হোক। আর তোমাকে এ ব্যাপারে ওরা কিছু জিজ্ঞেস করলে তুমি সোজা সাপটা বলে দেবে তুমি এসবের কিচ্ছু জানো না। ঠিক? ঠিক আছে মা, তাই হবে। তুই কিন্তু ভাবিস না যে আমি তোকে বুঝতে চাই না। আসলে আমারও তো বয়স হচ্ছে, আর তুই ছাড়া তো আমার তিনকুল আর কেউ নেই। তাই তাই তোর জন্য বড় দুশ্চিন্তা হয় মা। আমার কপালে বোধহয় তোর বিয়ে দেখে যাওয়া নেই। দেখবি কবে একদিন টুক করে মরে যাবো। কে বলেছে তুমি মরে যাবে? আমার বিয়ে না দেখে তুমি কোথাও যেতেই পারো না। তাই জন্য হয় মা। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুইও শুয়ে পড়। তো মানে আমাদের বিয়েটা, আমি তোমাকে শীঘ্রই বিয়ে করে ফেলতে চাই। বিয়ে এখনই? আপনি আমার মতামতটা কনফার্ম করছেন কি করে? আমার তো নিজের মতো করে ভাববার স্বাধীনতা আছে, নেই কি? হালকা জ্বর জ্বর বোধ হচ্ছে। জ্বর? আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। না না, ঠিক আছে, খুব কিছু না। হ্যালো। কি ব্যস্ত? না, এই আর কি, একটু ডিজাইনের উপর চোখ বুলাচ্ছি। না, এমনি ফোন করেছি, মনে হলো তাই। ঠিক আছে, এখন রাখছি। টেক কেয়ার। গ্রাম থেকে একটা লোক আইছে, আপনার সাথে দেখা করতে চায়। কোত্থেকে এসেছে? আশুলিয়া। আশুলিয়া? এত রাতে? ঠিক আছে, তুই ওকে বসতে দে, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। ঠিক আছে। আশুলিয়া কে? বসুন বসুন। আপনাকে ঠিক? আমি আশুলিয়া থেকে আসছি। আচ্ছা, কি কোনো অসুবিধা? না মানে আমার মনে হয় আপনারা ওইখানে জমি জিরাত কিনতেছেন। হ্যাঁ, কিন্তু সেটা সমস্যা না। কিন্তু গতকাল কি? যে গতকাল কিছু পোলাপান হোন্ডা নিয়ে ঘোরাঘুরি করে আইছি। দেখেন মা, আপনার বাবার সাথে আমার দিলের সম্পর্ক ছিল, বড় স্নেহ করতেন আমারে, বোঝেন তো মা।
গ্রামে নানা কিসিমের মানুষ, মনে হয় কেউ কেউ ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা করতে আছে। তাই ভাবলাম মায়ের একটু জানাইয়া আসি। আপনি খুবই উপকার করেছেন আমার। মাঝে মধ্যে যদি একটু কষ্ট করে পরিস্থিতিটা আমাকে জানিয়ে যান, খুব ভালো হয়। জি মা, আমি আসব। আমি যা হয় সব আপনারে জানাবো। কিন্তু মা, ওরা মানুষ ভালো না। তাইলে এখন আসি মা, রাত মেলা হয়েছে। না না, আপনি খেয়ে যাবেন, বসুন তো। বুয়া। না মা, খাওয়া লাগবে না, আপনি কইছেন তাতেই হয়েছে। আপনি একটু বসুন তো চাচা, বসুন, আমি একটু আসছি। জমি কেনার ব্যাপারে কতদিন এগোলেন সাজ্জাদ ভাই? আমি প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি, তবে সমস্যা হলো জমির দাম এর মধ্যে বেড়ে গেছে। সাজ্জাদ ভাই, আমি বলছিলাম কি, জমি সংক্রান্ত বিষয়টা একটু জটিল। মানে অনেক সময় নানা রকমের খারাপ লোকজনের মধ্যে ইনভলভ হয়ে যায়। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কেন, কিছু ঘটেছে নাকি? না, ঠিক সেরকম কিছু নয়, তবে আমি জানতে পেরেছি যে ওখানকার কিছু বাজে ছেলে পেলে কি একটা প্যানিক তৈরি করে গেছে। কি বলছো তুমি? সেটা অন্য কোনো কারণেও হতে পারে, ভাববার কিছু নেই। আমি ঠিক জানি না, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোনো কাজে বা আচরণে গ্রামের লোকেরা যেন হতাশ বোধ না করে বা বিভ্রান্ত না হয়। তাহলে সেরকম হলে পুরো ব্যাপারটাই আমাদের ফিলোসফির বিপরীত হয়ে যাবে। রাইট, তুমি কিছু ভেবো না তো, আই উইল মেক এভরিথিং অল রাইট। আন্টি আর রিকিকে আমাদের বাসায় আসতে বলবেন। ঠিক আছে, আমি এখন আসি। এই যে মা, দেখ আমি এত ব্যস্ত যে তোর কোনো খোঁজ খবরই রাখতে পারছি না। আয় মা, আয়, বস বস। কিসের এত ব্যস্ততা তোমার মামা? তুই জানিস না? ও, তোকে তো বলাই হয়নি। এই যেমন ধর, দেখ আমাদের দেশে এত পশু পাখি, নানান ধরনের উদ্ভিদ সব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুই কি জানিস মা, তুই কি জানিস প্রতি মিনিটে আমাদের এই পৃথিবী থেকে একটা ফুটবল মাঠের সমান বন উদার হয়ে যাচ্ছে? বলো কি? হ্যাঁ, আর সেই জন্যই আমাদের এই গ্রহটাকে বাঁচাতে আমার সবাইকে সচেতন হতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে। তা নাহলে আমরা নিজেরাই তো এখানে টিকে থাকতে পারবো না। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি এখন থেকে প্রকৃতি সংরক্ষণের একটা আন্দোলন শুরু করব। সে তো খুবই ভালো কাজ মামা। আচ্ছা, তুমি কি জানো মামা, বাবাও যে শিকার একদমই পছন্দ করতেন না। আরে সেই ব্যাপারটাই তো আমাদেরকে এত ঘনিষ্ঠ করে তুলেছিল। হ্যাঁ, আমি তো একা মানুষ, দুকুলে আমার আত্মীয় বলতে তোর ওই মা। হ্যাঁ, তোর মার উচ্চাভিলাষ তার মাথা খারাপ করে দিয়েছিল। তোর বাবা, ঘর সংসার, তোর মতো একটা ফুটফুটে মেয়েকেও তাকে এই সংসারে আটকে রাখতে পারেনি। তারপর আর কি, তোর বাবার কর্মব্যস্ততা, তোর দেখাশোনা, এই সব কিছু নিয়েই বেচারা একেবারে হাঁপিয়ে উঠেছিল। সেই জন্যই তো উনি একদিন হুট করে আমাকে ধরে নিয়ে এসে বললেন, আপনি আজকে থেকে আমাদের এই বাড়িতেই থাকবেন, এখানেই থাকবেন, লেখাপড়া করবেন, আপনার যা প্রয়োজন আমাকে বলবেন, আমি এনে দেবো। কত বইপত্র আমাকে কিনে দিল। তোর বাবা হঠাৎ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আমি বুড়ো হয়েছি মা, আমার মাঝে মাঝে ভীষণ ভয় হয় আমাকেও যদি একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। কেন চলে যেতে হবে? তুমি তো এখানেই থাকবে।
এটা তো তোমার নিচের জায়গা। মা, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না? মামা, তুমি এভাবে কথা বলছো কেন? বাবা নেই, তারপরও তোমাদেরকে ঘিরেই তো আমার বেঁচে থাকা। ব্যাপার কি জানিস মা, মানুষকে তো বাইরে থেকে চেনা বড় মুশকিল। তোর বিয়ে নিয়ে আমার অনেক কথাই কানে আসছে। একটা কথাই আমি শুধু বলবো মা, তুই ডিসিশন নিতে ভুল করিস না। সবকিছুই তো আর খুলে বলা যায় না। দিনকাল বড্ড খারাপ। আমাকে আর এর বেশি কিছু জিজ্ঞেস করিস না মা। আমার হঠাৎ ডুবে কোনখানে রে, কোন পাষাণের আমার হঠাৎ ডুবে নবীন তরি নূতন চলে তিনি পারি অগাধ চলে বাহি তারে খেলার ছলে বাহি তারে খেলার ছলে কিনার কিনারা তুরি ভেসেছিলেম স্রোতের ভারে একা ছিলেম কর্ণ ধরে লেগেছিল কালের পরে মধুর মৃদু বাই সুখে ছিলেম আপন মনে মেঘ ছিল না গগন কোণে লাগবে তোরে কুসুম রমেশের আছেন? আপনাকে কি? আমি রমের সাথে একই অফিসে কাজ করি। আসুন, ভেতরে আসুন, বসুন প্লিজ। আপনি বসুন, আমি দামেশকে দেখে দিচ্ছি। ওর আবার কাল রাত একটু জ্বর। আরে আপনি, আশ্চর্য ঘটনা। আশ্চর্য কেন? কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, কাল থেকে একটু জ্বর জ্বর ভাব। ওই লেবু চা খেলে ঠিক হয়ে যাবে। আমার ছোট বোন পারু, পারু আমাদের জন্য 2 কাপ লেবু চা নিয়ে যা। আচ্ছা, আপনি লেবু চা খান তো? পারু, মা করে? মা একটু লিলি খালা বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। তোমরা বসো, চা বানিয়ে আনছি। আপনি আমার উপর রাগ করে আছেন রমেশ। আমি দুঃখিত, আমাকে রাগ রাগ করবো কেন? এত ছোটখাটো ব্যাপারে রাগ করলে চলে? আমি সবই বুঝি রমেশ। আমার আসলে কিছুই করার নেই। আসলে এত প্রবলেমের ভিতর থেকে নিজেকে আমার নিজের সময়গুলো অতিক্রম করতে হচ্ছে যে মাঝে মাঝে আমি ধৈর্য হারা হয়ে যাই। আর তখন
বাবার কথা মনে পড়ে, সব ভেবে আবার চুপ হয়ে যায়। আমি জানি আপনারা কিছু ভাববেন না। আমার মা মা উনি আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, উনি এখন আমাদের বর্তমান চেয়ারম্যান। ওয়ালাইকুম এসব আসসালাম। কথা এখন থাক। খালাম্মা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? জি, আল্লাহ রেখেছেন। ওর কাছে তোমার বাবার কথা অনেক শুনেছি মা, বড় ভালো মানুষ ছিলেন। সবই আল্লাহর ইচ্ছা। শোনো মা, আজ কিন্তু দুপুরে এখানে খেয়ে যেতে হবে। আমাদের যা রান্না আছে তাই দিয়ে না খাবে। না খালাম্মা, আজ না, আজ বরং পারুকে নিয়ে আমি একটু বেরিয়ে আসি। আমি চলো পারু, আজ আমরা উইকেন্ড করব, প্রাণ ভরে গল্প করব। জানা যা একটু ঘুরে আয়। মেয়েটা দেশে ফিরে এসে বোধহয় নিঃশ্বাস নেবারও সময় পায়নি। চলো। কিছু নেই জীবনের ছন্দে, ভুল হয় তবু কি আনন্দে। কিছু নেই জীবনের ছন্দে, ভুল হয় তবু কি আনন্দে। মন যে চায় কিছু সুখ এই ক্ষণে দিয়ে যেতে, দোলা দিয়ে যাও, দোলা দিয়ে যাও। ইচ্ছেরা পাখি যে ডানা মেলবে তো, যদি না তুমি সে প্রান্তরে টেনে দিয়ে যাও, টেনে দিয়ে যাও। স্বপ্নেরা চোখেতে ভিড় করবে তো, যদি না তুমি এসে স্বপ্নের চোখে ঘুম নামিয়ে দাও। পারু, ওদিকে একটু এসো। তুমি ওকে চেনো? হ্যাঁ, যাও শুনে এসো। সাজ্জাদ ভাইয়ের অফিসে বোধহয় দেখেছি না? হ্যাঁ, ওখানেই তো দেখেছি। কি জানি, আপনি বোধহয় কি ব্যাপার পারু, কি হয়েছে? আপু ও আমার উপর জোর খাটাতে চায়। পারু, সময় আজ অনেক পাল্টে গেছে। নিজেকে নিছক দুর্বল একটা মেয়ে ভাববার দিন আজ আর নেই। আমাদেরকে ফেস করতে হবে, আর সে সময় এখনই। ঘাবড়িও না, আমি তোমার পাশেই থাকবো। স্বপ্নেরা চোখেতে ভিড় করবে তো, যদি না তুমি এসে স্বপ্নের চোখে ঘুম নামিয়ে দাও, ঘুম নামিয়ে দাও। ছেঁড়া পাখি যে ডানা মেলবে তো, যদি না ঠিক আছে, তুমি 1 ঘন্টার মধ্যে থাকার জন্য আমি তোমার সিকিউরিটির ব্যবস্থা করছি।
বিপ্লব ভাইয়া ওর বন্ধুদের হাতে খুন হয়েছে। আকাশ, মোহাম্মদ আক্কাস আলী তালুকদার। যে মামা আমি আইসা পড়ছি। মামা আপনার আজকে আমি কি দেওয়া ধন্যবাদ দিমু। এই জীবনের প্রথম আপনি আমার পুরা নাম ধরে ডাকলেন। চুপ কর। তালুকদার তালুকদার হয়েছে? হ্যাঁ, ছালনাই কুত্তার বাগানাম। যা সবাইকে ডাক। আমি মামা ডাকুরের আগে এসে পড়ছি। তোমাকে থ্যাংক ইউ। ওয়েলকাম মামা। এই যে মা, আমি রেডি। সাবধানে থেকো মামা। কোথায় যাচ্ছেন ভাইজান? সুন্দরবন। আমি ঠিক করেছি আমার এই আন্দোলনের ডাক আমি ওখান থেকেই দেবো। আমার জন্য দোয়া করবে। মামায় আন্দোলন করব? ওয়াও! ও মামা, সুন্দরবনে কি হরতাল হয়? তো হয় না, ওরা কি মানুষ না? আকাশ, আমাকে বাসে তুলে দিয়ে আয়। ভাইজান, কোনো অসুবিধা হলে অবশ্যই টেলিফোন করবেন কিন্তু। ফোন? বাঘরা তো ফোন ব্যবহার করে না আপা। আমার জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, আমি ঠিক থাকবো। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যাঁ রণ সাহেব। জি আচ্ছা আচ্ছা, শুনুন, আপনি কি সোনারগড় লবিতে একটু থাকতে পারবেন? আমি আসছি। কি খবর? আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। কেমন আছেন? ভালো, বসুন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ইউরেকা, জানেন ভিয়েতনামের এই কন্ট্রাক্টের আশা স্যার আমি প্রায় ছেড়ে দিয়েছিলাম। মাঝখানে এই কাজের কোনো খোঁজই ছিল না। এই কাজটা আমাদের কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর যদি স্যার বেঁচে থাকতেন। আপনি বরং আজই ওদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিন, আর জানিয়ে দিন আমরা খুব শীঘ্রই প্রি ওয়ার্ক ভিজিট আসছি। ভিয়েতনাম শব্দটি কেমন যেন আবেগপ্রবণ করে তোলে। হ্যাঁ, কেমন দুর্দান্ত পাহাড়ি প্রজাপতির মতো। আরে হ্যাঁ, রওনা তো দিয়েছিলাম, কিন্তু ওই অর্ধেক পথে গিয়ে দেখি হরতাল। কি আর করা, ফেরত আসতে হলো। ভালো করেছেন। এদিকে আপনার ভাগ্নে তো চিন্তায় অস্থির। তাই? আচ্ছা ভাগ্নে, তুমি একটু উপকার করে দিতে পারবে আমার? জি মামা, বলুন। এই যে এই ফিল্মটা একটা ভালো জায়গা থেকে ডেভেলপ করে দেবে। ঠিক আছে মামা। ফেরার পথে না আমি অনেক পাখির ছবি তুলেছি। ওই যে ছাতারে পাখি দেখেছো? হরবোলা, হ্যাঁ, সূর্য পাখি, তুলিকা, চেনো ওদেরকে? না মামা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ডেভেলপ করে পাঠিয়ে দেবো মামা। সরি মামা। হ্যালো, জি বলছি। গুড, ভেরি গুড। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মামা, সরি, আমি একটু জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে মামা। আমি এটা ডেভেলপ করে বাসায় পৌঁছে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সালাম মামা। তাহলে প্রথমে আমরা ব্যাংকক যাচ্ছি, আর ওখান থেকে তারপরে যাচ্ছি আমরা হ্যানয়।
চায়না থেকে আমাদের পার্টনার আগে থেকেই ব্যাংককে এসে থাকবে। গতকাল অবশ্য কথা হয়েছে জেনিয়ার সাথে। আর আপনার পাসপোর্ট সব রেডি আছে তো? জি রেডি আছে। আমাদের বাসা বাড়ি দিক দিয়ে খালি, মামাও নেই আর ফুফিও বলতে গেলে একা। কেন, মামা কোথায় গেছেন? মামা হঠাৎ করে সুন্দরবনে চলে গেছেন। উনি ওখান থেকে নাকি ওনার সেই প্রকৃতি সংরক্ষণের আন্দোলন শুরু করবেন। মামা কিন্তু প্রচুর পড়াশোনা করেন, এমনকি ওই অ্যাস্ট্রোফিজিক্স সম্বন্ধেও ওনার অসাধারণ জ্ঞান। একেবারে পাগলা, মাঝে মাঝে খুব খেপে যান। কোনো কালেই কোনো নিয়ম কানুনের ধার ধারে না। হ্যালো, জি বলছি। কি জারা রিয়েল এস্টেট? তুমি আবার ফোন করেছো আমাকে? তুমি আমাকে কি শাস্তি দেবে বলো? তোমার থেকেও যারা কি কি বলছো তুমি? মনীষাকে কে বলেছে? না না, আমি বিশ্বাস করি না। ও জানতেই পারে না। না না, আমার আমার সব ভেঙে যাবে। কি বলছো তুমি সব? আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমি আই লাভ হার। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। দেখো দেখো, তুমি আমাকে স্পয়েল করো না প্লিজ। না না, আরে পাগল, তুমি কি চাও বলো? কি দেবো তোমাকে? হ্যাঁ, এইটাই নেবে? এই যে এইটাই নেও, জামা ফ্রক দুটোই? না না, আমাকে মেরো না প্লিজ। এই মাটি, এই ঘাস, কিন্তু আমি তো অন্ধকার হারিয়ে যাব। হ্যাঁ, এখনই যাব। তুমি এই না না, আমি তোমাকে আমি মনীষাকে ভালোবাসি। আই লাভ হার, প্লিজ। হ্যাঁ, আমার এই ক্ষতি করো না। কিন্তু কিন্তু তুমি 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 প্রজাপতি হয়ে কখন বসেছ? কোথাও বসছো না এখন? কিন্তু কিন্তু আমি যে তোমাকে ধরবই। এই যে দেখো, এই যে ধরেছি। কোথায় পালাবে তুমি? আমি তোমাকে ধরবই। এই তো, এই হঠাৎ এখানে? বলছি নামুন। বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি। মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তারপরও আজ মনে হচ্ছে আমার আজকে এই খুশি দেখার জন্য মা যদি থাকতেন। জীবনের হয়তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই, হয়তো অনিয়মের হাত ধরেই অনেকে জীবনের মানে খুঁজে পেতে চায়। আর সেই অনিয়মের রাস্তায়
বাবা আপনাকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন আমার পাশে, আমার সহযাত্রী করে। আপনার সহযোগিতা, বন্ধুত্ব, এসবের জন্যই আজ আমি শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছি। রানু, আপনি কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না তো? বাবাই গাড়িটি আমার জন্য আনিয়েছিলেন আমার জন্মদিন। আজ যেন মনে হচ্ছে আজ আমার নতুন জন্মদিন। রনু, এই চাবিটির দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। জাস্ট এ মিনিট। আমার তো দেবার মতো কিছু নেই, এই বনফুলটা আমাদের। আর আজ থেকে আপনি হলো তুমি, আর আপনিও তুমি।